বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাসটি হল বিংশ শতাব্দীর নিশ্চিন্তপুর নামক এক বাংলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে অপু ও তার পরিবারের জীবনযাত্রার কথা। এটি প্রথম 1928 সালে কলকাতার একটি সাময়িকীতে ধারাবাহিক হিসেবে প্রকাশিত হয় এবং পরের বছর বই হিসেবে প্রকাশিত হয়। তো শুরু হতে চলেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। নিশ্চিন্তপুর গ্রামের একবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠা বাড়ি। হরিহর সাধারণ অবস্থার গৃহস্থ। পৈতৃক আমলের সামান্য জমিজমার আয় ও ওই 2-4 ঘর শিষ্য সেবকের বার্ষিকী প্রণামীর বন্দোবস্ত হইতে সাদাসিধাভাবে সংসার চালিয়ে থাকে। আগের দিন ছিল একাদশী। হরিহরের দুঃসম্পর্কের দিদি ইন্দির ঠাকুরন সকালবেলা ঘরের দাওয়ায় বসে চাল ভাজার গুঁড়ো দিয়ে জল খাবার খাচ্ছিল। হরিহরের 6 বছরের মেয়েটা চুপ করে পাশে বসে আছে। সেই দিদিমার পাত্র থেকে তুলে মুখে খাওয়া পর্যন্ত প্রতি মুঠো ভাজার গুঁড়োর প্রতি অত্যন্ত করুণভাবে লক্ষ্য করছে এবং মাঝে মাঝে ক্রমে শূন্য হয়ে আসা ওই কাঁসার জামবাটির দিকে অতি হতাশভাবে চেয়ে আছে। ইন্দির ঠাকুরন মুঠোর পর মুঠো তুলে পাত্র নিঃশেষ করে যাচ্ছে। পরে সে খুকির দিকে চেয়ে বলে, আম্মা, তোর জন্য তো দুটো রাখা হলো না। মেয়েটা করুণ চোখে বলল, তা হোক পিসি, তুই খা। দুটো পাকা বড় বীচের কলার একটা থেকে আধখানা ভেঙে ইন্দির ঠাকুরন তার হাতে দিল। এবার খুকির চোখ মুখ যেন উজ্জ্বল হয়ে উঠল। সে পিসির হাত থেকে পাওয়া সেই উপহার মনোযোগের সহিত ধীরে ধীরে খেতে লাগিল। ও ঘর হইতে তাহার মা ডাকল, আবার ওখানে গিয়ে ধর্না দিয়ে বসে আছিস? উঠে আয় এদিকে। ইন্দির ঠাকুরন বলল, থাক বউ, আমার কাছেও বসে আছে, ও কিচ্ছু করেনি, থাক না বসে। তবুও তাহার মা শাসনের সুরে বলল, না, কেনই বা খাবার সময় ওই রকম বসে থাকবে? ওসব আমি পছন্দ করি না। চলে আয় বলছি, এক্ষুনি উঠে আয়। ইন্দির ঠাকুরনের সঙ্গে হরিহরের সম্পর্কটা বড় দূরের। মামার বাড়ির সম্পর্কে কি রকমের যেন তার বোন হয়। হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি ছিল পাশের গ্রামে যশোরা বিষ্ণুপুর। হরিহরের পিতা রামচাঁদ রায় মহাশয় অল্প বয়সে প্রথমবার বিপত্নিক হবার পরে অত্যন্ত ক্ষোভের সহিত লক্ষ্য করলেন যে দ্বিতীয়বার তার বিবাহ হবার দিকে পিতৃদেবের কোনো লক্ষ্যই নেই। বছরখানিক কোনো রকমে চক্ষু লজ্জায় কাটিয়ে পর যখন পিতার সেদিকে কোনো উদ্যমই দেখলেন না তিনি, তখন রামচাঁদ মরিয়া হয়ে প্রত্যক্ষ পরোক্ষ নানারূপ অস্ত্র ব্যবহার করতে বাধ্য হলেন। দুপুরবেলা কোথাও কিছু নাই। সহজ মানুষ রামচাঁদ আহারাদি করে বিছানায় ছটপট করছেন। কেউ নিকটে বসে কি হয়েছে জানতে চাইলে রামচাঁদ সুর ধরতেন, তাহার আর কি আছে, কেই বা আর তাকে দেখবে, এখন আর মাথা ধরলেই বা কি, ইত্যাদি। ফলে এই নিশ্চিন্তপুর গ্রামে রামচাঁদের দ্বিতীয় পক্ষে বিবাহ হয় এবং বিবাহের অল্পদিন পরে পিতৃদেবের মৃত্যু হলে যশোরা বিষ্ণুপুরের বাসে উঠে রামচাঁদ স্থায়ীভাবে এখানেই বসবাস করতে শুরু করেন। এটা হলো তার অল্প বয়সের কথা। রামচাঁদ এই গ্রামে আসবার পর শ্বশুরের যত্নে টোলে সংস্কৃত পড়তে আরম্ভ করেন এবং কালে এ অঞ্চলের মধ্যে ভালো পণ্ডিত হয়ে উঠেছিলেন তিনি। তবে কোনো বিষয়কর্ম তিনি কোনোদিনই করেননি। করার উপযুক্ত ছিলেন কিনা সে বিষয়ে ঘোরতর সন্দেহ রয়েছে।
বৎসরের মধ্যে 9 মাস তাহার স্ত্রী পুত্র শ্বশুর বাড়িতেই থাকত। তিনি নিজে পাড়ার পতিরাম মুখুজ্জের পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটিয়ে দুবেলায় ভোজনের সময় শ্বশুর বাড়িতে হাজির হতেন মাত্র। যদি কেউ জিজ্ঞাসা করত, পণ্ডিত মশাই, বউটা ছেলেটা তো আছে, আখেরটা তো দেখতে হবে, রামচাঁদ বলিতেন, কোনো ভাবনা নেই ভায়া, ব্রজ চক্রবর্তী ধানের মরাইয়ের তলা করিয়ে খেলেও এখন ওদের দুপুরুষ হেসে খেলে কাটবে। পরে তিনি ছক্কা পঞ্জুরির জোরে কি খাবে মিলাইলে ঘর ভাঙিতে পারবেন, তাহাই এক মনে ভাবিতেন। ব্রজ চক্রবর্তী ধানের মরাইয়ের নিত্যদা সম্বন্ধে তার আস্থা যে কতটা বেআন্দাজি ধরনের হয়েছিল, সেটা শ্বশুরের মৃত্যুর পরে রামচাঁদের বুঝতে বেশি বিলম্ব হলো না। এই গ্রামে তার জমি জমাও ছিল না, নগদ টাকাও বিশেষ কিছু নেই। 2-4টি ওই শিষ্য সেবক এদিক ওদিকে জুটিয়েছিল, তাদের দ্বারা কোনো রকমে ওই সংসার চালিয়ে পুত্রটিকে মানুষ করতে থাকেন। তার আগে তারই এক জ্ঞাতি ভ্রাতার বিবাহ তার শ্বশুর বাড়িতেই হয়, তারাও এখানে বাস করছিলেন। তাদের দ্বারাও রামচাঁদের অনেক সাহায্যই হতো। জ্ঞাতি ভ্রাতার পুত্র নীলমণি কমিশিরিয়েটে চাকরি করতেন, কিন্তু কর্ম উপলক্ষে তাকে বারবার বিদেশে থাকতে হতো। সেই জন্য তিনি শেষকালে এখানকার বাস একরূপ উঠিয়ে তার বৃদ্ধা মাতাকে সঙ্গে নিয়ে কর্মস্থলেই চলে যান। এখন তাদের ভিটাতে আর কেউ নেই। শোনা যায় পূর্বদেশীয় এক নামজাদা কুলীনের সঙ্গে ইন্দির ঠাকুরনের বিবাহ হয়েছিল। স্বামী বিবাহের পর কালে ভদ্রে ওই গ্রামে পদার্পণ করতেন। একাদ রাত্রি কাটিয়ে পথের খরচ ও কলিন্য সম্মান আদায় করে সঙ্গে নিয়ে খাতায় দাগ আঁকিয়ে পরবর্তী নম্বরে শ্বশুরবাড়ির অভিমুখে রওনা হতেন। কাজেই স্বামীকে ইন্দির ঠাকুরনের ভালো মনে নেই। বাপ মায়ের মৃত্যুর পর ভাইয়ের আশ্রয় দুমুঠো অন্ন পেয়ে সে এসেছিল। কপালক্রমে সে ভাইও অল্প বয়সে মারা গেল। হরিহরের পিতা রামচাঁদ অল্প পরেই ভিটাতে বাড়ি তুলিলেন এবং সেই সময় হতেই ইন্দির ঠাকুরনের সংসারের প্রথম প্রবেশ। সে সকল আজকের কথা নয়। তারপর অনেক দিন হয়ে গেছে। শাঁখারি পুকুরে নাল ফুলের বংশের পর বংশ কত আসছে, কত চলেও যাচ্ছে। চক্রবর্তীদের ফাঁকা মাঠে সীতানাথ নতুন কলমের বাগান বসাইল এবং সেসব গাছ আবার বুড়োও হতে চলল। কত ভিটায় নতুন গৃহস্থ বসিল, কত জনশূন্য হইয়া গেল, কত গোলক চক্রবর্তী ব্রজ চক্রবর্তী মরিয়া হাজিয়া গেল। ইছামতির চলর্মী চঞ্চল স্বচ্ছ জলধারা অত্যন্ত কালো প্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে কুটার মতো, ঢেউয়ের ফেনার মতো, গ্রামের নীলকুঠির মতো জনশন টনশন সাহেব কত মজুমদারকে কোথায় ভাসাইয়া লইয়া গেল। শুধু ইন্দির ঠাকুরন এখনো বাঁচিয়া আছে। 1240 সালের সে ছিপছিপে চেহারার হাস্যমুখী তরুণী নহে, 75 বৎসরের বৃদ্ধা। গাল তোবড়াইয়া গিয়েছে, মাজাই সদ ভাঙিয়া শরীর সামনে ঝুঁকিয়া পড়িয়েছে। দূরের জিনিস আগের মতো চোখে ঠাহর হয় না। হাত তুলিয়া যেন রৌদ্রের ঝাঁঝ হইতে বাঁচবার ভঙ্গিতে চোখ ঢাকিয়া বলে, কে আসে? নবীন, বেহারি, না ও তুমি রাজু? এই ভিটারি কি কম পরিবর্তনটা ইন্দির ঠাকুরনের চোখের ওপর ঘটিয়া গেল? ওই ব্রজ চক্রবর্তী যে ভিটা আজকাল জঙ্গল হইয়া পড়িয়া আছে, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন গ্রাম শুদ্ধ লোকের সেখানে পাত পড়িত। বড় চণ্ডী মণ্ডপে কি পাশার আড্ডাটাই বসিত সকালে বিকালে। তখন কি ছিল ওই রকম বাসবন?
পৌষ পার্বণের দিন ওই ঢেকি শালে 1 মণ চাল কোটা হইতো পৌষ পিঠার জন্য। চোখ বুজিয়া ভাবিলেই ইন্দি ঠাকুরন সেসব এখনো দেখিতে পায় যে ওই রায়বাড়ির মেজ বউ লোকজনের সঙ্গে করিয়া চাল কুটাইতে আসিয়াছেন, ঢেকিতে দমাদম পার পড়িতেছে। সোনার বউটি রাঙা হাতে একবার সামনে সরিয়া আসিতেছে, আবার পিছাইয়া যাইতেছে। জগদ্ধত্রীর মতো রূপ, তেমনি স্বভাব চরিত্র। নতুন যখন ইন্দির ঠাকুরন বিধবা হলেন, তখন প্রতি দ্বাদশীর দিন প্রাতঃকালে নিজের হাতে জল খাবার গুছাইয়া আনিয়া তাহাকে খাওয়াইয়া যাইতেন। কোথায় গেল কে? সেকালের আর কেহ বাঁচিয়া নাই, যার সঙ্গে সুখ দুঃখে দুটো কথা কয়। তারপর ওই সংসারে আশ্রয়দাতা রামচাঁদ মারা গেলেন। তার ছেলে হরিহর তো হইল সেদিন, রাখিয়া দেশ ছাড়া হইয়া গেল। 8-10 বছর প্রায় কোনো খোঁজ খবর ছিল না। কালে ভদ্রে 1-8খানা চিঠি দিত, কখনো কখনো 2-5 টাকা বুড়ির নামে মানি অর্ডার করিয়া পাঠাইত। এই বুড়ি আগুলিয়া কত কষ্টে, কতদিন না খাইয়া প্রতিবেশীর দুয়ারে চাহিয়া চিন্তিয়া তাহার দিন গিয়াছে। অনেক দিন পরে হরিহর আজ 6-7 বছর আসিয়া ঘর সংসার পাতিয়াছে। তাহার একটি মেয়ে হইয়াছে, সেও প্রায় 6 বৎসরেরই হইতে চলিল। বুড়ি ভাবিয়াছিল এতদিনে সেই ছেলেবেলার ঘর সংসার আবার বজায় হইল। তাহার সংকীর্ণ জীবনে সে অন্য সুখ চাহে নাই, অন্য প্রকার সুখ দুঃখের ধারণাও সে করিতে অক্ষম। শৈশব অভ্যস্ত জীবনযাত্রার পুরাতন পথে যদি গতির মোড়টা ঘুরিয়া দাঁড়ায়, তাহা হইলেই সে খুশি। তাহার কাছে সেটাই চরম সুখের কাহিনী।